জেলার আইপিএস অফিসার জানা কুমারী একটি অটোতে বসে নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন। অটো চালক মোটেও বুঝতে পারেনি যে তার অটোর ভিতরে বসে থাকা এই মহিলা কোনো সাধারণ মহিলা নন, বরং জেলার আইপিএস অফিসার। জানা লাল রঙের শাড়ি পরেছিলেন এবং দেখতে তিনি পুরোপুরি সাধারণ একটি মহিলার মতোই লাগছিলেন। নিজের ভাইয়ের বিয়েতে যোগ দেওয়ার জন্য তিনি ছুটি নিয়ে বাড়ি ফিরছিলেন। জানা ভেবেছিলেন যে ভাইয়ের বিয়েতে তিনি আইপিএস অফিসার হিসেবে নয়, শুধুমাত্র একজন বোন হিসেবে যাবেন। অটো চালাতে চালাতে ড্রাইভার বলল, ম্যাডাম, আপনার জন্যই আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি, না হলে আমি এই পথে খুব কমই যাই। আইপিএস অফিসার জানা অটোওয়ালাকে জিজ্ঞেস করলেন, কিন্তু কেন ভাইয়া, এই রাস্তায় কি সমস্যা আছে? অটো ড্রাইভার বলল, ম্যাডাম, এই রাস্তায় কিছু পুলিশ দাঁড়িয়ে থাকে। আমাদের এলাকার যে ইন্সপেক্টর আছে সে অটোদের বিনা কারণে চালান কাটে, আর অটোওয়ালাদের কোনো ভুল না থাকলেও তাদের কাছ থেকে টাকা আদায় করে। আর যদি ইন্সপেক্টরের কথা না মানে তাহলে তিনি মারধর করেন। ড্রাইভার বলল, আজ জানি না আমার কপালে কি লেখা আছে, ঈশ্বর করুন এই সময়ে সেই ইন্সপেক্টরের সাথে দেখা না হয়, না হলে তিনি বিনা কারণে আমার কাছ থেকে টাকা নেবেন। আইপিএস জানা মনে মনে ভাবতে লাগলেন, এটা কি সত্যি? এই অটো ড্রাইভার যা বলছে তা কি সঠিক? সত্যিই কি এই থানার ইন্সপেক্টর এত খারাপ কাজ করে? কিছুটা সামনে এগোতেই তারা দেখলেন যে রাস্তার ধারে ইন্সপেক্টর আদিল রানা তার সঙ্গীদের নিয়ে দাঁড়িয়ে যানবাহন পরীক্ষা করছে। অটোটি তাদের কাছে পৌঁছানো মাত্র ইন্সপেক্টর লাঠি তুলে ইশারা করে অটো থামাল। তারপর রেগে গিয়ে ইন্সপেক্টর বলল, এই পাইলট, নাম নিচে। এটা কি তোর বাপের রাস্তা? এত স্পিডে অটো চালাচ্ছি, আইনের কোনো ভয় নেই? এবার তাড়াতাড়ি ৫,০০০ টাকার চালান দে। এ তো বলেই ইন্সপেক্টর সাহেব, আমি কোনো নিয়ম ভাঙিনি। আপনি কোন কারণে চালান কাটছেন? দয়া করে এমন করবেন না। আমার কোনো ভুল নেই এবং এখন আমার কাছে এত টাকা নেই। আপনাকে আমি ৫,০০০ টাকা কোথা থেকে দেব? এটা শুনে ইন্সপেক্টর আদিল আরও রেগে গেল। সে উঁচু গলায় বলল, আমার সামনে বেশি কথা বলবি না। টাকা নেই তাহলে অটো কি ফ্রি চালাস? তাড়াতাড়ি অটোর কাগজপত্র বের কর। কোথাও ওই অটো চুরি করা তো নয়। ড্রাইভার তাড়াতাড়ি সব কাগজ বের করে দেখেল। কাগজ পুরোপুরি ঠিক ছিল, সব কিছু সম্পূর্ণ। কিন্তু ইন্সপেক্টর দিলীপ আবার বলল, কাগজ তো ঠিক আছে, কিন্তু চালান তো ভরতেই হবে। এখন ৫ না হলে ৩,০০০ টাকা দে, না হলে এই অটো এখনই সিজ করে দে। পাশেই দাঁড়িয়ে থাকা আইপিএস জানা কুমারী সব কিছু মন দিয়ে দেখছিলেন এবং শুনছিলেন। তিনি দেখলেন কিভাবে ইন্সপেক্টর আদিল সিং রানা একটি গরিব ও পরিশ্রমী অটো ড্রাইভারকে বিনা কারণে হয়রানি করছে, তার কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করছে। তার মন শান্ত থেকেছিল সে, কারণ প্রথমে পুরো সত্যিটা বুঝে নিয়ে তারপর সঠিক সময়ে ব্যবস্থা নিতে চেয়েছিল। অটো ড্রাইভারটি ভয়ে ইন্সপেক্টর আদিকে বলল, সাহেব, এ তো টাকা আমি কোথা থেকে দেব? আজকে এখন পর্যন্ত মাত্র ৩০০ টাকা রোজগার হয়েছে। আমি কিভাবে আপনাকে ৩,০০০ টাকা দেব? দয়া করে আমাকে ছেড়ে দিন সাহেব, যেতে দিন। আমার ছোট ছোট বাচ্চারা আছে, আমি গরিব মানুষ, সারাদিন পরিশ্রম করে পরিবারের ভাত জোগাই। আমার উপর দয়া করুন সাহেব। কিন্তু ইন্সপেক্টর আদির আনার মনে বিন্দু মাত্র দয়া হল না। সে রাগে ফেটে পড়ল, ড্রাইভারের কলার চেপে ধরে বর্বরভাবে মারতে লাগল এবং চিৎকার করে বলল, টাকা নেই তো অটো চালাস কেন? তোর বাপের রাস্তা নাকি এত স্পিডে অটো চালাস? তার উপর আমার সঙ্গে কথা বাগারাস? চল, তোকে থানা সোয়াদ দেখাই। এত সব শুনে আইপিএস ইয়ানা নিজেকে আর সামলাতে পারল না। সে সঙ্গে সঙ্গে এগিয়ে এসে ইন্সপেক্টরের সামনে দাঁড়িয়ে বলল, ইন্সপেক্টর, আপনি সম্পূর্ণ ভুল করছেন। যখন ড্রাইভার কোনো ভুলই করেনি তখন আপনি তার চালান কাটছেন কেন? উল্টো আপনি তার সঙ্গে মারধরও করেছেন। এটা আইনের লঙ্ঘন। কোনো গরিব মানুষের উপরে ভাবে অত্যাচার করার অধিকার আপনার নেই। তাকে ছেড়ে দিন। ইন্সপেক্টর আদি রানা আগের আগে ফুঁসছিল। ইয়ানার কথা শুনে সে আরও ক্ষিপ্ত হয়ে উঠল। তীক্ষ্ণ স্বরে সে বলল, আচ্ছা, এবার তুমি আমাকে শেখাবে আইন কাকে বলে। খুব বেশি কথা বলছো দেখছি, মনে হচ্ছে তোমাকেও জেলের হাওয়া খাওয়াতে হবে। চলো, দুজনকে একসাথে জেলে ভরব, সেখানেই চালিও তোমার জাবান। ইয়ানার মুখ রাগে লাল হয়ে উঠল, কিন্তু সে নিজেতে সামলে নিল। সে দেখতে চাইল ইন্সপেক্টর ঠিক কতটা নিচে নামতে পারে। ইন্সপেক্টর আদি রানা বিন্দুমাত্র আন্দাজও করতে পারেনি যে যার সামনে সে দাঁড়িয়ে আছে সাধারণ শাড়ি পরা এই নারী কোনো সাধারণ মহিলা নয়, বরং জেলার আইপিএস অফিসার ইয়ানা কুমারী। আদি রানা তার সঙ্গীদের আদেশ দিল, চলো, দুজনকে থানায় নিয়ে চলো, সেখানে দেখা যাবে এদের জবান কতটা চলে।
কথা বলতে দুইজন পুরুষ কনস্টেবল এবং দুইজন মহিলা কনস্টেবল এগিয়ে এসে অটো ড্রাইভার এবং আইপিএস ইয়ানা কুমারীকে ধরে ফেলল। থানায় পৌঁছানোর পর ইন্সপেক্টর আদি সিং রানা বলল, এদের এখানেই বসিয়ে দাও, এখন দেখা যাবে এরা কি করতে পারে। এদের আসল জায়গা দেখাতেই হবে। হবিলদারা দুজনকে একটি বেঞ্চে বসিয়ে দিলে। আদি সিং রানা নিজের চেয়ারে বসিয়েছিল। এমন সময় তার মোবাইলে একটি ফোন এল। কল রিসিভ করে সে বলল, হ্যাঁ, আপনার সব কাজ হয়ে যাবে। ওই কেসে আপনার নাম আসবে না, শুধু আমার টাকা তৈরি রাখবেন। টেনশন নেওয়ার দরকার নেই, আমি সব সামলে দেব। আইপিএস ইয়ানা কুমারী এবং অটো ড্রাইভার দুজনেই চুপচাপ বসে থেকে সব কথা শুনছিল। ইয়ানা মনে মনে ভাবল, এই ইন্সপেক্টর শুধু রাস্তায় মানুষকে হয়রানি করে না, থানার ভেতরেও ঘুষ নিয়ে কাজ করে। সে গরিবদের লুটে তাদের অধিকার কেড়ে নেও। ইয়ানা নিজের রাগ চেপে রাখল। সে জানত যে এই মুহূর্তে আবেগে কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না। আসল লড়াইটা প্রমাণ এবং সঠিক উপায়ে করতে হবে, যাতে পুরো পুলিশ প্রশাসন এবং শহরটা দেখতে পায় সত্যিটা। ইয়ানা ভেতর ভেতর পরিকল্পনা করছিল কিভাবে এই ইন্সপেক্টরকে সবার সামনে ফাঁস করে দেয়া যায়। পাশে বসে থাকা অটো ড্রাইভারটি দুশ্চিন্তায় কাতর। তার মন বাড়ি, সংসার এবং বাচ্চাদের নিয়ে অস্থির। ইয়ানা তার দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, আপনি ভয় পাবেন না, এই ইন্সপেক্টর আপনার কিছুই করতে পারবে না। আমি আপনার সঙ্গে আছি, সবকিছু আমি দেখেছি এবং তাকে আমি উন্মোচিত করব। নিশ্চিন্ত থাকুন, কোনো ভুল নেই, আপনি নিরাপদ। সে আরও বলল, আমি কোনো সাধারণ মহিলা নয়, আমি আইপিএস অফিসার ইয়ানা কুমারী। এই ইন্সপেক্টরের সব কালো কারবারের তদন্ত করছি, তাই এখন চুপ থেকে সব দেখছি। সময় হলে সব পরিষ্কার করে তার আসল পরিচয় মানুষের সামনে তুলে ধরব। একথা শুনে অটো ড্রাইভারের মনে একটু স্বস্তি এল। সে গভীর নিঃশ্বাস নিয়ে বলল, আপনি সত্যিই আইপিএস ম্যাডাম? কিন্তু যখন আমার সঙ্গে এসব হচ্ছিল তখন আপনি কিছু বললেন না কেন? আমাকে বাঁচালেন না কেনে? আপনি কোথাও মিথ্যে তো বলছেন না তো? নাকি আপনি এদের সঙ্গেই মিলে আছেন? ড্রাইভারটা একটু আতঙ্কিত ছিল। ইয়ানা কুমারী তাকে শান্তভাবে আশ্বস্ত করে বলল, না, আমি এদের সঙ্গে মিলে নই। আমি সত্যিই এই ইন্সপেক্টরকে ফাঁস করার জন্যই চুপ করে আছি। আমি দেখছি সে আর কোথাটা বেআইনি কাজ করে, তাই এখন নীরব আছি। নইলে চাইলে আমি তাকে সাথে সাথে সাসপেন্ড করাতে পারতাম। তুমি একটু অপেক্ষা করো, তারপর দেখো আমি এর কি অবস্থা করি। কিছুক্ষণ পর ইন্সপেক্টর আদি রানা নিজের কেবিনে চলে গেল। তারপর শেখ হাবিলদারকে ডেকে বলল, ওই অটো ড্রাইভারকে ডেকে নিয়ে আসো। হাবিলদার সঙ্গে সঙ্গেই বাইরে এসে ড্রাইভারকে বলল, সাহেব আপনাকে ভিতরে বুলিয়েছেন। কথা শুনে ড্রাইভার ভয় পেয়ে গেল, কিন্তু ইয়ানা তাকে সাহস দিয়ে বলল, আপনি চিন্তা করবেন না, যা কিছু হবে আমি সব দেখব। ড্রাইভার ইন্সপেক্টরের কাছে গেল। আদি রানা তাকে দেখে হাসতে হাসতে বলল, দেখ, যদি তোকে তোর অটো বাঁচাতে হয় তাহলে তোকে 3000 টাকা দিতেই হবে, নইলে আমি তোর অটো সিজ করে দেব। তার ওপর তুই আমার শত্রু হয়ে যাবি। পুরো এলাকায় আমারই রাত চলে, আমি যা চাই তাই করতে পারি। আমার সঙ্গে লাগতে আস না, যা বলছি তাই কর। তাড়াতাড়ি 3000 টাকা চালান দিয়ে দে। ড্রাইভারের হৃদপিণ্ডে জোরে ধুকধুক করতে লাগল। সে কান্না ভেজা গলায় বলল, স্যার, এমন করবেন না, আমার অবস্থা দেখুন। এখন আমার কাছে এত টাকা নেই, আমি আপনাকে 3000 টাকা কিভাবে দেব? প্লিজ আমাকে ছেড়ে দিন। আমার বাড়িতে ছোট ছোট বাচ্চারা আছে, আমি তাদের কি খাওয়াবো? ইন্সপেক্টর রাগে ফেটে পড়ে বলল, দেখ, আমি তোর কোনো কথা শুনব না। টাকা দে, নইলে তুই শেষ হয়ে যাব, তোর পরিবারও বিপদে পড়বে। এখন টাকা তোকে দিতেই হবে। ভয়ে কাঁপতে কাঁপতে ড্রাইভার তাড়াতাড়ি পকেট থেকে 2000 টাকা বের করে ইন্সপেক্টরের হাতে দিয়ে বলল, আমার কাছে শুধু এটুকুই আছে, প্লিজ এটা রাখুন এবং আমাকে যেতে দিন। ইন্সপেক্টর টাকা নিতে নিতে বলল, ঠিক আছে, যা, বাইরে গিয়ে বস। আর এখন ওই মেয়েটাকে ভেতরে পাঠা যে তোর সঙ্গে এসেছে। অটো ড্রাইভার বাইরে এসে বলল, ম্যাডাম, এখন সাহেব আপনাকে ভিতরে বুলাচ্ছেন। ইয়ানা কোনো দ্বিধা না করে উঠে দাঁড়াল। ইয়ানা ভেতরে ঢুকে গেলে ইন্সপেক্টর আদি রানা জিজ্ঞেস করল, তোমার নাম কি? ইয়ানা আত্মবিশ্বাসী স্বরে বলল, আমার নাম দিয়ে আপনার কি? আপনি আগে বলুন, আমাকে কেন বলিয়েছেন? ইন্সপেক্টর হতবাক হয়ে গেলে। তার বিশ্বাসই হচ্ছিল না এক সাধারণ মহিলা এত সাহস এবং আত্মবিশ্বাস নিয়ে তাকে এভাবে জবাব দিচ্ছে। সে গর্জে উঠল, দেখো, বেশি দেমেক দেখিও না, আমাদের কাছে সব দেমেকের ওষুধ আছে। 2টা লাঠি পড়লেই সব দেমেক বের হয়ে যাবে। যদি বাড়ি ফিরতে চাও তাহলে তাড়াতাড়ি 2000 টাকা বের করো, নইলে জেলের হাওয়া খেতে হবে। ইয়ানা নির্ভীক স্বরে বলল, আমি আপনাকে 1 টাকাও দেব না, আমি কোনো ভুল করিনি। আপনি আমাকে কোন কারণে টাকা চাইছেন?
বিনা কারণে টাকা দেওয়ার অর্থ কি? আপনি আইন মেনে চলছেন নাকি নিজেই আইন ভাঙছেন? আপনি যে এই ইউনিফর্ম পরেছেন তার মানে কি শুধু গরিবদের ভয় দেখানো, তাদের কাছ থেকে টাকা আদায় করা, এটাই কি আপনার ডিউটি? এ কথা শুনে ইন্সপেক্টর আদি রানা তেলে বেগুনে জ্বলে উঠল। রাগে তার মুখ লাল হয়ে গেলে এবং সে রাগে ইন্সপেক্টর হাবিলদারকে ডেকে চিৎকার করে বলল, এই মহিলাকে এখনই জেলে পুরে দাও। হাবিলদার আদেশ মেনে আইপিএস ম্যাডামকে লকআপে ঢুকিয়ে দিল। থানায় কেউ বুঝতেই পারল আজ যা হচ্ছে তার ফল কত ভয়াবহ হতে চলেছে। ইয়ানা কিছু না বলে শান্তভাবে দাঁড়িয়ে রই। তার চোখে রাগ নয়, দৃশ্যংকল্প স্পষ্ট। কিছুক্ষণ পর থানার বাইরে একটি পুলিশের গাড়ি এসে থামল। গাড়ি থেকে আইএএস মহেশ কুমার সিং নেমে এলেন। তার মুখে স্পষ্ট রাগের ছাপ ছিল। তিনি সোজা থানার ভেতরে গিয়ে এক হাবিলদারকে জিজ্ঞাসা করলেন, শুনেছি এখানে একটি মহিলাকে লকআপে বন্ধ করে হয়েছে। হাবিলদার একটু তোতলাতে বলল, জি জি স্যার, কিন্তু কি হয়েছে? ঠিক তখনই ভেতর থেকে ইন্সপেক্টর আদি রানা বেরিয়ে এসে বলল, কে রে, কি ব্যাপার? মহেশ কুমার তাকে দেখতে গম্ভীর স্বরে বললেন, শুনেছি তুমি একজন মহিলাকে লকআপে ডেকেছে, আমি তাকে দেখতে চাই। আদি রানা অহংকার ভরা কণ্ঠে বলল, হ্যাঁ ঢুকিয়েছি, চলুন দেখাই। এ কথা বলে ইন্সপেক্টর আদি রানা অফিসার মহেশ কুমারকে নিয়ে লকআপের দিকে হাঁটতে লাগল। তার বিন্দুমাত্র ধারণা ছিল না এখন যা ঘটতে চলেছে তা তার জীবনের সবচেয়ে বড় ধাক্কা হতে চলেছে। লকআপে থাকা মহিলাকে দেখে মহেশ কুমার চিৎকার করে উঠালেন, তুমি কি করেছে? তুমি জানো একে? এ আমাদের জেলার আইপিএস ম্যাডাম, তুমি ওনাকে লকআপে দিয়ে রেখেছে। আদি সিংয়ের পায়ের তলা থেকে মাটি সরে গেলে সে কাপা গলায় বলল, এনি আইপিএস ম্যাডাম, আমাকে মোটেও ধারণা ছিল না। মহেশ কুমার সঙ্গে সঙ্গে হাবিলদারকে ইশারা করলেন। হাবিলদার লকআপ খুলে দিল এবং ইয়ানা বাইরে এলেন। ইয়ানা শান্ত, ঠান্ডা এবং সংযত স্বরে মহেশকে পুরো ঘটনা জানালেন। কিভাবে আদি রানা অটো ড্রাইভারকে আটকায়, কিভাবে টাকা দাবি করে, কিভাবে তাকে মারধর করে, কিভাবে থানায় এনে হয়রানি করে এবং শেষে লকআপে ঢুকিয়ে দিয়ে। ইয়ানা আরই বললেন যে তিনি সবকিছু ইচ্ছাকৃতভাবে চুপচাপ পর্যবেক্ষণ করেছিলেন, যাতে ইন্সপেক্টরের অপরাধ প্রমাণসহ প্রকাশ করা যায়। মহেশ কুমার বুঝে গেলেন মামলাটা অত্যন্ত গুরুতর। তিনি তৎক্ষণাৎ বাইরে এসে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করলেন। প্রথমেই তিনি সরকারি প্রোটোকল মেনে নিজের ঊর্ধ্বতন কর্মকর্তা এএসপি ও সিওকে পুরো ঘটনার তথ্য পাঠালেন। ফোনে জানানোর পাশাপাশি লিখিত রিপোর্টও পাঠানো হলো, যেন প্রতিটি পদক্ষেপ আধিকারিক রেকর্ড থাকে। এএসপি রিপোর্ট দেখে পরিস্থিতিকে অত্যন্ত গুরুতর বলে চিহ্নিত করলেন এবং নিয়ম অনুযায়ী জেলার প্রশাসনকে অবহিত করলেন। জেলা ম্যাজিস্ট্রেট ডিএম কে আনুষ্ঠানিকভাবে পুরো ঘটনা জানানো হলো এবং বলা হলো যে এটি অবিলম্বে উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করে। ডিএম এবং এসপি দুজনেই ঘটনার গুরুত্ব বুঝে থানায় উপস্থিত হলেন। ডিএম থানায় এসে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন। তিনি অধীর রানাকে প্রশ্ন করলেন, তুমি কোন অধিকারে একজন মহিলাকে এভাবে থানায় আটকে রাখলে এবং বিনা কারণে লকআপে পাঠালে? ডিএম স্পষ্টভাবে জানালেন, এই আচরণ আইনের লঙ্ঘন। গরিব নাগরিকদের কাছ থেকে ঘুষ দাবি করা এবং ইচ্ছাকৃতভাবে মারধর করা একটি অপরাধমূলক কাজ এবং এর কঠোর শাস্তি রয়েছে। ইনি সঙ্গে সঙ্গে নির্দেশ দিলেন যে ঘটনার তদন্ত শুরু করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা ও বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথা বলা হল এবং ভুক্তভোগীদের সুরক্ষার জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ জারি করা হল, যেন তারা ন্যায় বিচার পেতে পারেন। ইয়ানা জানালেন যে তিনি এই মামলায় সাক্ষ্য দেবেন এবং সাথে আটকানো অটোরিকশা চালকও সাক্ষ্য দেবে। ডিএম বলেন যে আজই বিস্তারিত তদন্ত ও কার্যক্রমের আদেশ জারি করা হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের ক্ষমতার অপব্যবহার করার সাহস না পায়। ডিএম সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট এএসপি এবং ভিজিল্যান্স বিভাগকে নির্দেশ করলেন যে তারা পুরো বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত করবেন। তিনি আরও বলেন যে ইন্সপেক্টর অদিত সিং রানার বিরুদ্ধে অবিলম্বে শাস্তিমূলক এবং ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং ভুক্তভোগী অটোচালক ও আইপিএস ইয়ানা কুমারীকে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। ইয়ানা ডিএমকে পুরো ঘটনাটি বিশদভাবে জানালেন। ইনি বলেন, এটি শুধু তার ব্যক্তিগত বিষয় নয়, জেলার বহু গরিব মানুষ এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা একই ধরনের নিপীড়নের শিকার হয়ে থাকে। তিনি নিজের বয়ান সরকারিভাবে রিপোর্টে নথিভুক্ত করালেন, যাতে কেউ তা গোপন বা চাপা দিতে না পারে। অটো চালকেরও জিজ্ঞাসাবাদ করা হলো। চালক ডিএম এবং তদন্ত কর্মকর্তাদের সামনে জানালেন কিভাবে অদিত রানা কোনো কারণ ছাড়াই তাকে চালান করার ভয় দেখায় এবং টাকা দাবি করে। তিনি বললেন, যদি টাকা না দিতেন তাহলে তার অটো জব্দ হয়ে যেত এবং পরিবার অনাহারে পড়ত।
অটো চালকের বয়ানও সরকারি নথিতে অন্তর্ভুক্ত করা হলো। তদন্ত শুরু হলো। ভিজিল্যান্স টিম থানার রেকর্ড এবং সিসিটিভি ফুটেজ পরীক্ষা করল। তারা দেখেল অদিত রানা বহুবার অটো চালক ও গরিব মানুষদের ভয় দেখিয়ে টাকা আদায় করেছে। পরের দিন সূর্যের প্রথম আলো উঠতেই শহরের রাস্তায় একের পর এক সরকারি গাড়ির সারি দেখা গেল। এসপি, কমিশনার এবং একাধিক আইএএস আইপিএস কর্মকর্তা থানায় প্রবেশ করলেন। তাদের দেখে ইন্সপেক্টর অদিত রানার মুখের রং ফ্যাকাসে হয়ে গেল। আদিত্য রানার কোনো কথা শোনা হলো না এবং তার হাতে হাতকড়া পরিয়ে দেয়া হলো। এসপি, কমিশনার, আইএএস কর্মকর্তা মহেশকে নির্দেশ দিলেন এবং বললেন, অদিত্য রানাকে এই মুহূর্তেই জেলের ভিতর পাঠানো হোক। যে আইন ভাঙবে তার পরিণতি এটাই হবে। এরপর অদিত্য রানাকে লোহার শিকের পেছনে বন্দী করে দেয়া হলো। Like and subscribe, press the bell icon.